চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। বিমলচন্দ্র চট্টোপাধ্যায় নামটা অনেকের কাছেই হয়তো অচেনা, কিন্তু সত্যজিৎ রায়ের সোনার কেল্লা, জন অরণ্য, জয় বাবা ফেলুনাথ, হীরক রাজার দেশে, ঘরে বাইরে ছবিতে গুরুত্বপূর্ণ কিছু ভূমিকায় অভিনয় করে তিনি অমর হয়ে আছেন। সত্যজিৎ রায়ের অনুরোধে ৬১ বছর বয়সে তিনি অভিনয়ে আসেন। মৃণাল সেনের খারিজ ছবিতেও তিনি অভিনয় করেছেন। কিন্তু এ তো একটা ছোট্ট পরিচয়। অনেক বিখ্যাত মানুষের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ ছিল, ছিল পত্রালাপ। বারিন ঘোষ, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, উস্তাদ আলাউদ্দিন খাঁ, আলী আকবর খাঁ, উত্তম কুমার, জগন্ময় মিত্র, কে নেই সেই তালিকায়? সেসব চিঠি, ছবি সযত্নে সংরক্ষণ করে রেখেছেন পুত্র চন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তিনি শোনালেন তাঁর বাবার কথা। তার যৌবনে তিনি রাজনীতি করেছেন, পরবর্তীতে বাবা সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত হন। কেরামতুল্লাহ খানের কাছে বাবা নাড়া বাঁধেন তবলায়। হেন কোনো বাদ্যযন্ত্র নেই বাবা বাজাতে পারতেন না। আমি শুনেছি আমার মায়ের কাছে, আমাদের গ্রামের বাড়ি তাইলান্ডু মালপাড়া বলে একটি জায়গায়, সেখানে ভোরবেলা বাবা 4টার সময় উঠে আরবাসিতে সুর তুলতেন। দিলীপ কুমার রায় যখন কলকাতায় আসতেন গাইতে, বাবা শ্রীখোল যতক্ষণ না বাজাবেন তিনি গাইতেন না। বাবা উত্তম কুমারকে প্রথম নরেশ মিত্রের কাছে পাঠান বউ ঠাকুরুনির হাটের অডিশনের জন্য, এবং সেখানে উত্তমবাবু সিলেক্টেড হন, এবং তারপর একটা তো ইতিহাস। সেই জন্য উত্তমবাবু সারা জীবন বাবাকে শ্রদ্ধা করে গেছেন। 1972 সালে বাবার কাছে একটি ফোন আসে, স্বয়ং সত্যজিৎ রায় ফোন করেন যে এরকম একটা উপন্যাস লিখেছি আমি জন্মান্তরবাদ নিয়ে, বললো সেটার নাম হচ্ছে সোনার কেল্লা, এই বইটা আমি সিনেমা করছি এবং এতে আপনাকে একটা ভূমিকায় অভিনয় করতে হবে। তো বাবা তো আঁতকে ওঠেন যে আমার 14 পুরুষে কেউ কোনোদিন অভিনয় করেনি, আমি কি অভিনয় করব। তো সত্যজিৎবাবু একটা খুব ভালো কথা বলেছিলেন যে আমি বন্ধু হিসেবে আপনাকে চাইছি। এছাড়াও 13 পার্বণ সিরিয়ালে শেষের দিকে একটা ইয়েতে ছিলেন। আমাদের যে এন্টালিতে পুরনো বাড়ি ছিল, সেই বাড়িতে একটা বিরাট হলঘর ছিল, সেখানে প্রায় 200 জন বসতে পারত। তো আমি ছোটোবেলা থেকে দেখেছি যে হেন কোনো শিল্পী নেই যে সেখানে গান গায়নি, আসেনি। মানে পাহাড়ি সান্যাল থেকে, অখিল বন্ধু ঘোষ থেকে, হেমন্ত মুখোপাধ্যায় থেকে, ধনঞ্জয় ভট্টাচার্য থেকে, সুনন্দা পট্টনায়ক থেকে সবাই এসছেন, সবাই গান গেয়েছেন। কাজী সব্যসাচী নিয়মিত আসতেন। বাবা কিছু ফেলতেন না, যা পেতেন তাই সংগ্রহ করতেন। সংগ্রহটা কিন্তু সংগ্রাহক হিসেবে তিনি করেননি, তার অজান্তেই এগুলো সংগ্রহ হয়ে গেছে। এবার আমার দায়বদ্ধতা হচ্ছে সেই সংগ্রহগুলোকে রক্ষা করার। তা আমি একজন রক্ষক, সংগ্রাহক সেভাবে নই। সত্যজিৎবাবু প্রায় আসতেন আমাদের বাড়িতে, অনেকবার এসছেন, এবং বাবার সংগ্রহ তিনি দেখতেন, এবং দেখতেন না মানে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেন। যখন উনি শতরঞ্জ খিলাড়ি করেন সিনেমাটা, তখন উনি তো ভীষণ পার্টিকুলার ছিলেন। উনি আমাদের বাড়ি থেকে প্রায় খান 50 বই নিয়ে গিয়েছিলেন, প্রিন্টেড বিফোর 1857, এবং এছাড়াও প্রপসের জন্য তো প্রচুর জিনিস যেত আমাদের বাড়িতে। ফেলুনাতে অনেক কিছু গেছে। বিমলবাবু দীর্ঘদিন ধরে সংগ্রহ করেছেন নানা বিচিত্র জিনিস। বিভিন্ন মূর্তি থেকে শুরু করে দোয়াত, টানা রিকশার ঘণ্টা, কি নেই সেখানে। হাতে ধরে সেগুলো দেখালেন
চন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এইটা একটা অদ্ভুত জিনিস। এটা হচ্ছে একটা কাঠের স্ট্যান্ডের উপর একটা রুলার রয়েছে। এটা হচ্ছে যখন আমাদের স্কেল আবিষ্কার হয়নি তখন এই রুলারের সাহায্যেই আমাদের লাইন টানা হতো। এটা খাতার ওপর রেখে লাইন টানা হতো এবং এটা হচ্ছে তার সেই জিনিসটা রাখবার হ্যান্ডেল একটা। ছোটোবেলায় তখন মিক্সচার খেতাম, সে জ্বর হলেও মিক্সচার, আমাশা হলেও মিক্সচার, সে তখন এই দাগ দেওয়া থাকতো 1 দাগ 2 দাগ 3 দাগ করে, সে মিক্সচারের বোতল। এটা হচ্ছে ছোট্ট ইঙ্ক পট, একদম খুব সুন্দর ছোট্ট ইঙ্ক পট। এটা শুভ ঠাকুরের ছিল, ওনার কাছ থেকে পাওয়া। এগুলোকে ট্রাভেলিং ইঙ্ক পট বলা হতো, কারণ এটার সবথেকে মজা হচ্ছে এর মধ্যে কালি ভরে দিলে এটা উল্টোলেও কিন্তু কালি বেরোবে না। এটা যদি কোনোভাবে উল্টে যায় কালি বেরোবে না। আরেক ধরনের ইঙ্ক পট দেখাচ্ছি, এটা খুব রেয়ার ইঙ্ক পট। এটা নারকোলের মালা, ওপরে একটা ব্রাসের পেতলের তৈরি কাঠবেড়ালি, এর ভেতরে ইঙ্ক পট। এটা একটা অদ্ভুত জিনিস, এটা হচ্ছে তাসের হোল্ডার। তাস খেলা হতো, এই তাসের হোল্ডার, এরম তাস রাখা হতো। এই তাসের প্যাকেটে তাস এখানে থাকবে, এইভাবে তাস রেখে দেয়া হয়। চন্দ্রনাথ বাবুর নিজেরও বেশ কিছু সংগ্রহ আছে, সেগুলোও তিনি দেখালেন। এগুলো মিনিয়েচার, এগুলো বহু বছর আগের গণেশ। এটাও এক ধরনের, এটা কানের দুল। সংগ্রহের তালিকায় আছে তাস, বিচিত্র আকার ও আকৃতি। এই তাসটা আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি। এই তাসটার পেছনে একটা গল্প আছে। স্বয়ং সত্যজিৎ রায় যখন আমাদের বাড়িতে আসেন, জয়বাবা ফেলুনাথের তখন শুটিং শুরু হবে, উনি বেশ কিছু প্রপস আমাদের বাড়ি থেকে নিয়েছিলেন। এই তাসটা দেখতে পেয়ে উনি অত্যন্ত চমকিত হন এবং বাবাকে বলেন যে আমি এরকম ডিম্বাকৃতি তাস কোনোদিন দেখিনি, এই তাসটা আমার দরকার। এই তাসটা তারপরে জয়বাবা ফেলুনাথের ব্যবহৃত হয় চলচ্চিত্রে, যেখানে রুকুর ঘরে টেবিলের ওপর এই তাসটা ছড়ানো আছে। এবং আরেকটি তাস, এটা খুবই জনপ্রিয় তাস, এটা হচ্ছে যে স্বাধীনতা সংগ্রামীদের ছবি দেওয়া তাস। তাস জমানোর ক্ষেত্রে একটা সুপ্ত ইচ্ছা জাগ্রত হয় যে বিভিন্ন জায়গায় তাস জমালে কীরকম হয়, তারপর থেকে আমি তাস জমাই। এটা হচ্ছে আমাদের একদম ছোটোবেলায় এই বাচ্চাদের জন্য এই তাস প্যাকেটটা পাওয়া যেত, এটা এখন পাওয়া যায় না। চাইনিজ লেখা, চায়নার তাস, কিজিকিস্তানের তাস। এবং অদ্ভুত ব্যাপার, এটাতে মাত্র 26টা তাস আছে। ওরা এই 26টা তাস দিয়েই ওরা খেলে। বাণিজ্যিক ব্যাংকরাও তাস করতো। এই দেখুন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাসের একটা কি সুন্দর একটা জিনিস। ইজিপ্টের তাস আছে, এটা হচ্ছে ইজিপ্টের তাস, দেখুন লেখাই আছে ইজিপ্টের তাস। ওখানকার ফারাওদের ছবি দেওয়া তাস, সুন্দর একটা বক্সের মধ্যে তাসটা রাখা আছে। বাংলা ব্যাকরণ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর লেখা। এই বইটার মজা হচ্ছে, বইটা উনি দিয়েছেন সাহিত্যাচার্য ডক্টর শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়কে। এটা ওনার লেখা। তার তলায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজে হাতে যে লেখাটা লিখেছেন সেটা হচ্ছে যে বাংলা ব্যাকরণের মতে ডক্টর শহীদুল্লাহ মুহম্মদ হওয়া চাই, যেহেতু আগে চলে উল্লাদুল্লাহ, তারপরে উদ্দিন, আগের মোহাম্মদ পাছে যায়, দিন থাকে যদ্দিন। এরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজে হাতে লিখেছেন। সোনার কেল্লা, ফার্স্ট এডিশন, সত্যজিৎ রায়ের সই করা। এটা অশোক কুমারের জীবনী, জীবন নাইয়া অশোক কুমারের, তাতে অশোক কুমারের সই করা। এটা হচ্ছে পুরনো দিনের একটা নাটকের লিফলেট, ইরানের রানী। এটা স্টার থিয়েটারে হয়েছিল 1924 সালে এবং তাতে অহিন্দ্র চৌধুরী, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় এরা সব ছিলেন সেই নাটকের। এটা পোস্টার 1924 সালের, 1948 সালের, কারণ 1947 সালের ক্যালেন্ডার যখন আমরা স্বাধীনতা পাই তখন তো আর ক্যালেন্ডার ছাপানোর সময় ছিল না। রাজশেখর বসুর পরিকল্পনা এবং শ্রী যতীন নামে যিনি আঁকতেন, সেই
যতীনের আঁকা যতীন দাসের আঁকা ছবি। এটা দেখাচ্ছে যে ব্রিটিশ সিংহ ভারত ছেড়ে চলে যাচ্ছে। চন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের স্ত্রী মৌসুমী চট্টোপাধ্যায় জানালেন, আমার 86 সালে চন্দ্রনাথের সঙ্গে আলাপ। 6-7 বছর বিয়ের আগে আমি ও বাড়িতে গিয়েছি। তার বছর 4 বাবাকে আমি সুস্থ অবস্থায় পেয়েছি। তখন লেডিব্রেবনে ফার্স্ট ইয়ার বাংলা পড়ছি, বাংলা অনার্স। আমার কাজ ছিল গিয়ে বাবাকে ঘুম থেকে তোলা, চা করে দেওয়া, তাস খেলা তার সঙ্গে, যাতে উনি খুবই ভীষণ রকমের চোট্টামি করতেন। এত বড় মানুষটা শিশুর মতো খেলতেন। আর তারপরে ওনার কাছে পড়তে বসা, এটা একটা বড় অভিজ্ঞতা। তারপরে আমার শাশুড়ির কথা না বললেই নয়, তিনি আমায় রাতের খাবার খাইয়ে দিতেন এবং আমি বাড়ি ফিরতাম। তা এই ছিল আমার বিয়ের আগের তার সঙ্গে থাকা। আর একটা ছোট্ট মেমোরি শেয়ার করব। বিয়ের আগের রাতে আমার মা আমাকে আইবুড়ো ভাত খাইয়ে দেওয়ার পর কার কাছে খাবো এটা ঠিক করতে যখন পারছি না, তখন শাশুড়ি মা বলেছিলেন আমার কাছে খাবি তুই। তা আমি যখন ওনার কাছে খাচ্ছি, মাটিতে বসে খাচ্ছি, বাবা তখন সম্পূর্ণ স্মৃতি শূন্য তার। সেই অবস্থায় সব আমার জায়রা আমার তত্ত্ব গোছাচ্ছেন, এরকম অবস্থায় বাবা আমাকে ডেকেছিলেন এবং জিজ্ঞাসা করেছিলেন, আপনি বলেছিলেন, কারণ এতটাই তার স্মৃতি থেকে আমি মুছে গেছি, আমি শুধুই মহিলা একজন। তিনি আমায় জিজ্ঞেস করেছিলেন, আপনার বিয়েটা তাহলে শেষ পর্যন্ত কার সাথে হচ্ছে? তার মানে সবটা চলে গেছে স্মৃতি থেকে, কিন্তু ওই উইটটা যায়নি। আমার কাছে বাবা এইটুকুই, এবং আরও অনেক কিছু, সেটা এইটুকু সংক্ষেপে বলা যাবে না। বিমলচন্দ্র চট্টোপাধ্যায়ের কন্যা মীনাক্ষী চট্টোপাধ্যায়ের স্মৃতিতে এখনও উজ্জ্বল উস্তাদ আলাউদ্দিন খাঁর কথা। একবার ওনার কলকাতায় কি একটা অনুষ্ঠান করতে আসছিলেন, ময়মনসিংহের রাজবাড়িতে ওনার থাকার কথা হয়। তা কী কারণে জানি না, সেটা মনে নেই আজকে। যখন উনি প্রায় হাওড়া স্টেশনে কাছাকাছি এসেছেন, তখন বাবা জানতে পারেন যে ওই বাড়িটা পাওয়া যাচ্ছে না। সেই মুহূর্তে বাবা এসে ঠাকুমাকে বলছে যে এরকম বিপদে পড়েছি, কী করবো বুঝতে পারছি না। আমার ঠাকুমা বিধবা তখনকার দিনের, তখন ঠাকুমা বললেন যে এখানে নিয়ে এসো। তো বাবা নিয়ে এলেন আমাদের বাড়িতে। উনি প্রথমে কিছুতেই আসতে চাইছিলেন না, হিন্দুর বাড়ি। উনি ঠাকুমাকে দেখে একা চমকে উঠলেন। বাবাকে বলছেন যে বিমলে কাকে দেখছে? তো সাক্ষাৎ জগৎ জননীকে দেখছে। উনি ভোরবেলা, অর্থাৎ আমরা তখন ছোট, আমার আজও মনে আছে, আগে ভোর 4টার সময় কোরআন পাঠ, আমরা দোতলায় থাকতাম, উনি একতলায় আমাদের বসার ঘরের ব্যবস্থা হচ্ছিল, কোরআন পাঠ করতেন। তারপরে উনি চণ্ডী পাঠ করতেন। মানে আমার আজও মনে হচ্ছে দোতলার ঘর থেকে আমরা শুনতে পেতাম, সে কী উদ্দান্ত গলা। তারপরে উনি গীতা পাঠ করতেন। ছোটোবেলায় আমরা, উনি আমাদের যত ভাই বোন, আমরা এক ভাই এক বোন তখন ছিলাম, চন্দ্রনাথ হয়নি, আর আমার চাটুতো দাদা বোন, ওনার পিঠে চড়ে আমরা ঘোড়া কিনতাম। আমাদের যে বসার ঘর ছিল যেখানে, সেখানে রবিশঙ্কর, উস্তাদ বিলায়েত খান, শান্তা প্রসাদ, আলী আকবর খান অপেক্ষা করছেন যে কখন আমাদেরকে নিয়ে ওনার খেলা শেষ হবে, তারপরে ওই নাম করার বলে দেখা করবেন। তাঁর সংগ্রহ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা বললেন চন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এই যে আরাম কেদারা, এটা জয় বাবা ফেলুনাতে ব্যবহৃত হয়েছিল। অম্বিকা ঘোষালের, মানে বাবা যে চরিত্রটি করেছিলেন অম্বিকা ঘোষালের, ক্যাপ্টেন স্পার্কের দাদু, শ্রদ্ধেয় পরিমল রায়, যাকে আমরা সংগ্রহ জগতের বিশ্ব বলি, সেই মানুষটি বাবার ওপর যে বইটি বেরিয়েছিল সকলই বিমল, তাতে উনি লিখে গেছেন এই কথাটি, এটি আমার কথা না, উনি লিখে গেছেন যে কলকাতা শহরে এফএমআরা কালেকশন যদি কেউ প্রথম শুরু করে থাকেন তিনি বিমলচন্দ্র চট্টোপাধ্যায়। তাই সেই লেগাসিটুকু ধরে রাখা। সারা দিন সংগ্রহের বিচিত্র ভুবনে কাটিয়ে এই আশা নিয়ে ফিরলাম যে এই সংগ্রহ আরও পরিপূর্ণ হয়ে উঠুক আগামী দিনে।